কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স 100% অর্গানিক 16 মিনিটস। আমন্ত্রণ এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন 60 মিনিটসে সৌজন্যে কাজী অ্যান্ড কাজী টি 100% অর্গানিক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে দেয়া। কিন্তু আমরা সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের কথাকে চিন্তা করি যারা বা ঈদের সময় তারা কীভাবে কাটান সেটা চিন্তা করি, যাদের মাথার উপর পরিবারের ছায়া নেই। নিশ্চয়ই অনেকে ভাবেন, অনেকে ভাবেন না, অনেকে নিশ্চয়ই ভাবেন। আজ আমরা এমন একজন ব্যক্তির কাছে এসেছি বা যার সাথে কথা বলবো, তিনি গত 2 দশক ধরে এই সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন এবং তিনি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন যে প্রতিষ্ঠানটিও গত 50 বছরের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে, যাদের পরিবার নেই এমন শিশুদের পরিবার তৈরির ব্যাপারে কাজ করছে। আমাদের সঙ্গে আছেন SOS চিলড্রেন্স ভিলেজেসের ন্যাশনাল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ এনামুল হক। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শুরুতে একটু প্রথমে অভিনন্দন জানাবো যে আপনাদের প্রতিষ্ঠান এই বছরই স্বাধীনতা পুরস্কার পেয়েছে। রাইট। তো আমি একটু, অনেকে হয়তো জানেন না যে SOS চিলড্রেন ভিলেজেস কী কাজ করেন, বা আপনি সংক্ষেপে যদি ছোট্ট করে আমাদের প্রথমে একটু আপনাদের এই প্রতিষ্ঠানের কাজটা একটু জানান, তারপরে অন্য আলোচনা যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। SOS চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশে 1972-তে কাজ শুরু করে এবং এই প্রতিষ্ঠানটা আন্তর্জাতিকভাবে 1949 সালে অস্ট্রিয়াতে যাত্রা শুরু করেন এবং মূলত বাংলাদেশের যুদ্ধের পরপরই 72 সালে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের বাবা মা হারায় তাদেরকেই মূলত একটা পারিবারিক স্নেহ, মায়া, মমতা, পারিবারিক বন্ধনে তাদেরকে বড় করে তোলার প্রয়াস থেকেই যাত্রা শুরু করে ঢাকা শ্যামলীতে প্রথম 1972-তে। এরপর আস্তে আস্তে রাজশাহী, খুলনা, চিটাগং, বগুড়া এবং সিলেট, এই 6টা লোকেশনে আমরা আমাদের কার্যক্রম এক্সপান্ড করি। মূলত SOS চিলড্রেন্স ভিলেজ তারাই আসে আসলে যাদের পৃথিবীতে কেউ না। আচ্ছা, একেবারেই লাস্ট রিসোর্ট হিসেবে SOS চিলড্রেন্স ভিলেজ। যদি তাদের নিকট আত্মীয় থাকে তাহলে আত্মীয়দের কাছে রেখেই তাদেরকে আমরা সাপোর্ট করি, অথবা কমিউনিটিতে রেখেই ফ্যামিলি স্ট্রেংথেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সাপোর্ট করি। যদি কেউ নাই সেই ছেলে বা মেয়েটাকে দেখাশোনা করার মতো, SOS হচ্ছে তার সর্বশেষ আশ্রয়স্থল। এভাবেই আমরা 72 সাল থেকে আজ 55 বছর প্রায় আমরা বাংলাদেশে কাজ করছি। রাফলি কোনো হিসাব আছে যে এখনো পর্যন্ত কতজন শিশু বা কতদেরকে আপনারা সেবা দিয়েছেন, যদি আমি আবাসিকের কথা বলি? আচ্ছা, আমাদের 6টা চিলড্রেন্স ভিলেজে আমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন, এটা প্রায় এই মুহূর্তে লেস দ্যান 1000। কিন্তু আমি যদি 72 সাল থেকে এই পর্যন্ত হিসাব করি, প্রায় 2000 ছেলে মেয়ে আমাদের সমাজে বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত, তারা ভালোভাবেই প্রতিষ্ঠিত। আবার কিছু ছেলে মেয়ে আছে আসলেই তারা তেমনভাবে প্রতিষ্ঠিত না, তারা খুবই স্বাভাবিক একটা জীবনযাপন করছে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন যে লাইফ যদি আমি বলি, যে তারা সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত, আমাদের আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিফেন্সে টিচার, গার্মেন্টস ওনার, তারপর দেশের বাইরেও অনেকে প্রতিষ্ঠিত। আমি সেই অর্থে বলছি যে তারা আসলে সচ্ছলভাবে তাদের জীবনকে পরিচালনা করছে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনে। আমরা যদি কমিউনিটির কথা বলি, এখানে প্রায় এই মুহূর্তে 15,000 ছেলে মেয়ে আমাদের সাপোর্টে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি এবং তাদেরকে সেলফ রিলায়েন্ট করার জন্য চেষ্টা করছি। আর এই সামগ্রিকভাবে প্রায় 1,30,000 ছেলে মেয়ে আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে তারা সমাজে নানানভাবে আজকে প্রতিষ্ঠিত। আমি যদি বলি যে 50 বছরের বেশি লম্বা একটা প্রতিষ্ঠান বয়স, হয়তো অনেক জায়গায় অনেকে হয়তো কোয়ান্টিটি বলতে ভালোবাসতো যে এখান থেকে 5 লাখ বা 10 লাখ মানুষ পুরস্কার পেয়েছে। আপনার সাথে এর আগে কথা বলছি, আপনি বলছেন যে কোয়ালিটির দিকে আপনারা বেশি গুরুত্ব দেন, মানে এটা কীরকম? মানে অ্যাবসলিউট। আমরা যদিও আপনি দেখবেন যে 55 বছর বয়সের একটা অর্গানাইজেশন, কিন্তু মাত্র 2000 অথবা 1,32,000 বা 30,000 বেনিফিশিয়ারিজ আমরা কভার করতে পেরেছি। আমাদের প্রিন্সিপাল হচ্ছে SMI, আমরা বলি সলিড, মডেস্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড। আমরা কোয়ান্টিটির প্রতি বেশি গুরুত্ব দেই, কিন্তু কোয়ান্টিটির চেয়ে আমরা কোয়ালিটির উপর বেশি এমফেসাইজ করি। মানে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না।
আমরা যদি দেখি, আমরা যদি অ্যানালাইসিস করি যে এই যে 2000 ছেলে মেয়ে, তাদের প্রত্যেকের জীবনে তারা প্রতিষ্ঠিত এবং তাদের কোয়ালিটি লাইফ অফ তারা লিড করছে, ফলে কোয়ালিটির ব্যাপারে আমাদের গুরুত্বটা অনেক বেশি। আপনি যদি চিলড্রেন্স ভিলেজগুলো দেখেন, সেখানে দেখবেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটা মডেস্ট, ইন্টিগ্রেটেড এবং একটা সলিড ইনফ্রাস্ট্রাকচার, এবং এটা মেনটেন্যান্সের ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে 72 সাল থেকে আজ পর্যন্ত এই যে 55 বছরের প্রত্যেকটা চিলড্রেন্স ভিলেজের বয়স 40, 45, 50 এর উপরে, কিন্তু ভিলেজগুলোতে গেলে দেখতে পাবেন আমাদের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু মেনটেন্যান্সটা প্রপারলি করা হচ্ছে। ফলে কোয়ালিটির ব্যাপারে আমাদের একটু বিশেষ নজর দেওয়া হয়। কোয়ালিটির কথাটা এর জন্য আমি একটু আরও বেশি গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করলাম এর জন্য, কারণ আমি আপনার ইতিহাসটা জানি, আমি পড়েছি যে আপনি নিজেও এসএস চিলড্রেন ভিলেজের একজন শিক্ষার্থী বলেই বা এখানে আপনি থেকেছেন। আমি একটু এটা জানতে চাই আপনার এখানে আসা এবং আজকে এই পর্যায়ে চলে আসা নিশ্চয়ই অনেকের জন্য এই গল্পটা হয়তো একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একটু জানতে চাই আপনার ব্যাপারটা ছোটোবেলায়। অ্যাবসলিউটলি। বাই দিস টাইম আমরা মনে হয় অনেকেই জানে যে আমি অর্গানাইজেশন লিড করার আগে যতটুকু আমার মনে পড়ে যে 1975 বা তারপরে, আমার বয়স 4 বা 5 বছর হবে, আমি আমার ছোট ভাই দুইজনই এসওএস চিলড্রেন্স ভিলেজে আসি। তো সেখানে এসে ইনফ্যাক্ট আমার বাবা দারিদ্রতার কারণে উনি অপারগতা প্রকাশ করেন যে আসলে আমাদেরকে মানুষ করতে পারবেন না। উনি খুঁজছিলেন যে এই ধরনের প্রতিষ্ঠান কোথায় আছে যুদ্ধের পরপরই। তো শিশু চিলড্রেন্স ভিলেজে আসার পরে আমরা প্রথমে ঢাকায় আসি। ঢাকা থেকে আমরা সেকেন্ড চিলড্রেন্স ভিলেজ, যেটা আমি বললাম 1979-এ আমাদের যাত্রা শুরু। আমরা 78-এর শেষের দিকে রাজশাহীতে যাই এবং একটা ছোট্ট পরিবারে একজন মা, 4-5 জন ভাই বোন, যেটা আমাদের এসওএস চিলড্রেন্স ভিলেজের প্রিন্সিপাল। 4টা মা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, একটা ফ্যামিলি, কতগুলো ফ্যামিলি নিয়ে একটা কমিউনিটি, এই জন্য আমরা বলি চিলড্রেন্স ভিলেজ। তো আমরা ওই 78-এর শেষের দিকে রাজশাহীতে যাই এবং সেখানে ভাই বোনের সান্নিধ্য পাই, একজন মা পাই, সুন্দর একজন মা এই মুহূর্তে এই মুহূর্তে উনি বেঁচে নাই, আল্লাহ ওনাকে বেহেশত দান করুক। আমরা সেখান থেকে আমি 78-এর শেষে অক্টোবর বা নভেম্বরের দিকে রাজশাহী ল্যাবরেটরি স্কুলে ক্লাস 3-তে ভর্তি হই এবং সেখান থেকে যাত্রা। এরপর 87 এসএসসি পাশ করি, এরপর রাজশাহী কলেজে ভর্তি হই, 89-এ এইচএসসি পাশ করি এবং এরপর রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হই 96 পর্যন্ত। 96-এ আমি মেডিকেল কলেজ পাশ করে 1 বছর ইন্টার্নশিপ করি এবং এরপর ঢাকায় আসি। ঢাকায় এসে পিজি হসপিটাল, শিশু হসপিটালে কিছুদিন অনারারি করি এবং এরপর চলে যাই অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড। আমি মাস্টার পাবলিক হেলথ সেখানে এই কোর্সটা কমপ্লিট করে 2000 সালের শেষের দিকে ব্যাক করি ঢাকায়। এবং পরে ডেমিন ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন আছে, টিবি অ্যান্ড লেপ্রোসি নিয়ে কাজ করে, তাদের সাথে আমি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি। রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ 3টা ডিস্ট্রিক্ট দেখতে হতো আমাকে, 25টা বা 26টা উপজেলা। সেখানে প্রায় 2 থেকে 3 বছর কাজ করি এবং ওইখানে কাজ করার সময়ই 2002 সালে হারমোন মাইনার অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটা হচ্ছে আমাদের এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালের একটা স্পেশাল অ্যাওয়ার্ড, যেটা তারাই পায় যারা এই অর্গানাইজেশনেই বড় হয় এবং পরবর্তীতে সমাজে কন্ট্রিবিউশন রাখে। তাদের স্বীকৃতিস্বরূপ এশিয়াতে আমি 7th নাম্বারে এশিয়া থেকে আমার 2002-এ আমি এই অ্যাওয়ার্ডটা পাই। এরপর এই চাকরি ছেড়ে আমি আরেকটা জায়গায় জয়েন করি, সেটা হচ্ছে গাভি, যেটা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, সেই প্রোগ্রামে মেডিকেল অফিসার হিসেবে কুড়িগ্রাম এবং পাবনায় কিছুদিন কাজ করি এবং সবশেষে 2005-এ ন্যাশনাল অফিসে ডেপুটি ন্যাশনাল ডাইরেক্টর হিসেবে জয়েন করি এবং সেখানে প্রায় 15 বছর। এরপর 2020 সালে আমি এসওএস বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করি। এই হচ্ছে যাত্রা। এখানে একটু জানতে চাই, আপনার কাছে কখনো কি মনে হয় যে আপনি যদি সেই সময় যদি আপনাকে এইখানে না দিয়ে যেত কিংবা আপনি পরিবারের সাথে থাকতে পারতেন, আপনার আরও বেশি ভালো লাগতো বা ভালো করতে পারতেন, কিংবা সেই সময়টার কথা মানে মন খারাপ হয় নাকি আসলে অনুপ্রেরণা পান, কোনটা? প্রথম কথাই হলো যে একটা শিশুর সবচেয়ে ভালো লাগার জায়গা বা সেফ জায়গা হচ্ছে তার পরিবার, কিন্তু সবাইকে এই পরিবার পাওয়ার সুযোগ পায়?
আসলে সবাই পায় না, কিন্তু সবারই ইচ্ছা থাকে একটা ফ্যামিলিতেই সে বড় হবে, কিন্তু নানান কারণেই এই ফ্যামিলির থেকে ডিটাচড অথবা ফ্যামিলি সেপারেশন হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আমি বলবো ভালো বা মন্দ আমি ঠিক আমার বিচার করার কোনো সুযোগ নাই। তো আমি বলবো যে উপরওয়ালা আল্লাহ যেটা করেছেন সেটা ভালোই করেছেন আমার জন্য। সেই মুহূর্তে SOS চিলড্রেন্স ভিলেজে এসে আমি একটা ফ্যামিলি পেয়েছি, একটা মা পেয়েছি, ভাই বোন পেয়েছি, যেটা সত্যিকার অর্থে অরিজিনাল ফ্যামিলির যে ফিলিংস আর SOS চিলড্রেন্স ভিলেজের যে ফ্যামিলির যে ফিলিংস, এটা ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নাই। কারণ আমি পেয়েছি SOS চিলড্রেন্স ভিলেজের ফ্যামিলি, ফলে এটি আমার অরিজিনাল ফ্যামিলি। কিন্তু এখন আমি বুঝি, আমার একটা ছেলে আছে আমার ফ্যামিলিতে, আমার ওয়াইফ আছে, সেও ডক্টর, খুবই বিজি প্র্যাকটিশনার। তো আমি জানি একটা ফ্যামিলির বন্ডিং কী। তো এই যে ফ্যামিলি বন্ডিংটাকে প্রিজার্ভ করার জন্যই কিন্তু আমরা SOS চিলড্রেন্স ভিলেজেই কার্যক্রম হাতে নিয়েছি, যে কমিউনিটি প্রোগ্রাম। সেখানে আমাদের টার্গেটই থাকে কোনো ছেলে মেয়ে যাতে ফ্যামিলি সেপারেশনের সুযোগ না পায়। ফ্যামিলি সেপারেশনটাকে প্রিভেন্ট করার জন্যই ফ্যামিলি স্ট্রেংথেনিং প্রোগ্রামটা। কিন্তু যে সমস্ত ছেলে মেয়ে অলরেডি ফ্যামিলি হারিয়েছে, বাবা মা হারিয়েছে, তাদের কোথাও যাওয়ার জায়গা নাই, তাদের জন্যই SOS চিলড্রেন্স ভিলেজ অ্যাজ এ লাস্ট রিসোর্ট। কিন্তু যাদের হারানোর প্রবাবিলিটি আছে, রিস্ক আছে, তাদেরকে ওই ফ্যামিলি সেপারেশনটাকে প্রিভেন্ট করার জন্যই আমরা ফ্যামিলি স্ট্রেংথেনিং প্রোগ্রাম, যেটা আমরা কমিউনিটিতে স্টার্ট করেছি। তো এই প্রয়াসটাও SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালের মুভমেন্টের অন্যতম একটা আমি বলবো যে সুন্দর ইনিশিয়েটিভ, যাতে করে ওই বাচ্চাটা, ওই ছেলে বা মেয়েটা তার ফ্যামিলি, তার রুট থেকেই সুন্দর একটা পরিবেশে বড় হতে পারে। আপনি এই পর্যায়ে যখন এসছেন, এটা কি মানে আপনার মানসিক জোর বা ভালো করে ইচ্ছার সব ক্রেডিটটা বেশি দিবেন, নাকি আসলে এই প্রতিষ্ঠানের একটা বড় অবদানের পেছনে? আমি বলবো দুটোই। অ্যাবসলিউটলি মানসিক জোর বা মানসিক স্ট্রেংথ, এটা তো একটা ফ্যাক্টর, কিন্তু এটাকে সাহায্য করবে যদি এনভায়রনমেন্টটা সেটা দেওয়া হয়, এবং চিলড্রেন্স ভিলেজের সেই ধরনের এনভায়রনমেন্টটা আমরা ক্রিয়েট করি। কারণ আমরা বলি ফ্যামিলি লাইক কেয়ার। কেন? ওই ছেলে বা মেয়েটা সব কিছু হারিয়েও একটা ফ্যামিলি পাচ্ছে, ফ্যামিলির মতো একজন স্নেহময় মা থাকছেন, তার আশেপাশে ভাই বোনরা থাকছে, একটা এনভায়রনমেন্ট সে পাচ্ছে যেখানে সে ওই যে ফ্যামিলি হারিয়েছে, ওই যে ট্রমা, ওই বেদনাটা রিকভার করা, হিল করার একটা জায়গা হচ্ছে SOS চিলড্রেন্স ভিলেজ। আমরা চেষ্টা করি তাকে একটা স্বাভাবিক পরিবেশে বড় করতে, যাতে সে ওই যে ক্ষত জায়গাটা, ওইটা যাতে সে আর রিকল করতে না পারে, ওটা যাতে সে ভুলে যেতে পারে। এবং ওই জায়গায় ভুলতে বা অ্যাডজাস্ট করতে একজন ছেলে বা মেয়ের জন্য মানসিকভাবে অনেক শক্তিশালী হওয়া প্রয়োজন, এবং মানসিকভাবে শক্তিশালী বা মানসিক সাপোর্টটা দেওয়ার জন্য এনভায়রনমেন্টটা বিশেষ একটা ফ্যাক্টর। আপনি কি কতটা ভুলতে পেরেছেন আপনি যখন এই মুহূর্তে? আমি বলবো যে হ্যাঁ, কারণ ইনফ্যাক্ট একটা সময় ছিল যে আমার চিন্তা হতো আসলে আমার বাবা মা কোথায়, জানতে চাওয়া। এটা সব ফ্যামিলির, সব মানুষেরই একটা ন্যাচারাল ওয়ে, না, ইনস্টিংক্ট বলে যে। কিন্তু যখন বাস্তব, আপনি যখন ম্যাচিউরড হবেন, আপনি যখন ইন্টেলেকচুয়ালি সেই লেভেল আপনার থাকবে, আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অবাস্তব, আমি এখন এর পিছনে খোঁজার কোনো সুযোগ নাই। কারণ এটাই বাস্তব যে আমার বাবা মা হয়তো বা মারা গেছেন, অথবা আমি তো আসলে এখন আমি খুঁজে বের করতে পারবো না ইনফ্যাক্ট। তো ওই ক্ষতটা আপনি যেভাবে বললেন যে আসলে কি আমি ভুলতে পেরেছি না, আসলে আমি ভুলতে পারিনি, এটা সম্ভব না। কিন্তু না ভুলে, অথবা ওইটাকে মনে রেখে, ওটাকে ব্যালেন্স করে আপনি যে একটা স্বাভাবিক জীবনে যাবেন, এটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ একটা ছেলে বা মেয়ের জন্য। বিশেষ করে আমি বলবো আমাদের চিলড্রেন্স ভিলেজে যারা থাকে, এবং আমরা চেষ্টা করি ওই জায়গাটাতে তাদেরকে একটু সাপোর্ট করা, এবং এর জন্য আমাদের নানান ধরনের ইনিশিয়েটিভ আছে। আমরা বলি ট্রমা ইনফর্ম প্র্যাকটিস, আমরা বলি টিম আপ প্র্যাকটিস, আমরা বলি যে সেলফ হেল্প প্লাস যে মেন্টাল হেলথ সাপোর্ট, এই জাতীয় উদ্যোগগুলো আমরা আমাদের চিলড্রেন্স ভিলেজে নিয়ে থাকি, যাতে করে আমাদের এই ছেলেমেয়েরা মানসিকভাবে একটু সেটেলড হয়,
রেজিলিয়েন্ট হয়, তারা মানসিকভাবে একটা স্ট্রং পজিশনে থাকে এই ট্রমাগুলোকে ওভারকাম করার জন্য। আপনি পেশায় একজন চিকিৎসক, আপনি চিকিৎসা পেশায় এখন কাজ করছেন, আপনি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। তা আমার হচ্ছে যে আপনি এই মানে চিকিৎসা পেশা ছেড়ে এইখানকার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কি আপনার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেটি কি অনুপ্রেরণা দিয়েছে কিংবা কোনো চিকিৎসক হিসেবে কাজ করেছে কিনা? এটা ইনফ্যাক্ট মেডিকেল প্রফেশনে প্র্যাকটিস করতে গেলে আমরা সবাই জানি প্রচণ্ড পড়াশোনা করতে হয় এবং আপডেটেড থাকতে হয়। তো এর জন্য অনেক সময় দিতে হয়, কারণ আমি আমার ওয়াইফকে দিয়ে দেখি, কারণ উনি যেভাবে যত ব্যস্ত থাকেন, পড়াশোনা করেন, তো এটা আমার জন্য আসলে এই পেশায় এসে কন্টিনিউ করা খুব টাফ। এটা একটা। দ্বিতীয় কথা হলো যে একটা রিটার্ন দেওয়ার একটা সুযোগ না, অর্গানাইজেশনে আমি বড় হয়েছি, অর্গানাইজেশনে আমি মানুষ হয়েছি এবং অর্গানাইজেশন থেকে আমি প্রচুর সুযোগ সুবিধা পেয়ে এই পর্যায়ে এসেছি। এই অর্গানাইজেশনকে কোনোভাবে যদি আমি রিটার্ন দিতে পারি, এটাও আরেকটা পার্সোনাল কমিটমেন্টের জায়গা। এটা থেকেও অর্গানাইজেশনে আমার জয়েন করা বা কাজ করার একটা অনুপ্রেরণা। সব কিছু মিলিয়েই সময়, তারপর আমার কমিটমেন্ট, ডেডিকেশন, সব কিছু মিলিয়ে আসলে মেডিকেল প্রফেশনে থেকে যেভাবে ডেডিকেশন দেওয়ার প্রয়োজন, এটা না করে আমি দেখলাম এখানে আমার জন্য কম্পারেটিভলি সহজ। এই কারণে আসলে এটাও তো একটা অনেক বড়, এটাও এক ধরনের দায়িত্ব বা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, কিন্তু তারপরেও ভালো লাগে যখন দেখি একটা ছেলে বা মেয়ে সুন্দর করছে এবং অনেকগুলো চ্যালেঞ্জ অতিক্রম করে এসে সফলতা অর্জন করছে। ওই জায়গাগুলো তখন যখন আমরা দেখি যে আমরা আমাদের পুশ বা আমাদের ব্যাকিংটা দিয়েই সে জীবনে স্বপ্ন দেখার একটা সুযোগ পাচ্ছে এবং স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করছে, তখন ভালো লাগে যে না, আলটিমেটলি আমার মনে হয় যে কাজটা করাটা উচিত এবং কন্টিনিউ করা উচিত। আপনি এখানে ছিলেন, এখানে মানুষ হয়েছেন, এখান থেকে এই পর্যায়ে এসছেন, আপনি যতটা গর্ব করে বা নির্ভয়ে যদি বলি যে নির্বিঘ্নে আপনি কথাটা বলতে পারছেন বা বলেন, আমাদেরকে জানাচ্ছেন, যারা এখান থেকে মানুষ হয় বা ভালো করে তারা কি একইভাবে নিজের পরিচয়টা দেয় কিনা বা এরকম কোনো আছে কিনা? এটা নির্ভর করবে পার্সন টু পার্সন। এবং অনেক সময় হয় কি যে অনেক ধরনের মেন্টাল ট্রমাতে থাকে অনেকেই, যারা মনে করে যে একটু আইডেন্টিটি ক্রাইসিস বা একটু সংকোচ, তো অনেকেই তাদের এই আইডেন্টিটিটা শেয়ার করতে চায় না। আমরা রেসপেক্ট করি, এটা অবশ্যই তার পার্সোনাল চয়েস এবং ইন্ডিভিজুয়াল তার মর্যাদা রেখেই তাকে আমরা সাপোর্ট করি। কিন্তু আমরা এই কারণেই এই যে আইডেন্টিটি ক্রাইসিস, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, তারপর ট্যাবু, যে সামাজিক যে আইসোলেশন বা সামাজিক যে প্রতিবন্ধকতা, এটাকে ওভারকাম করার জন্যই আমরা আমাদের প্রোগ্রামের ভিতরে একটু চেঞ্জ আনছি। কারণ আমরা দেখছি কিছু কিছু ছেলে মেয়ে তাদের পরিচয় দিতে একটু সংকোচ বোধ করছে। কেন? চিলড্রেন্স ভিলেজ আমি বড় হয়েছি, এটা আমি চাই না যে অন্যরা জানুক। হয়তো এটা তার পার্সোনাল চয়েস, হতে পারে তার কোনো বিশেষ কোনো কারণে সে বলতে চাচ্ছে না। কিন্তু আমি এটাকে পজিটিভলি যদি দেখি, সে যদি তার পরিচয়টা বলে আর 5-6জন ছেলে মেয়ে যদি জানে যে না, SOS চিলড্রেন্স ভিলেজে থেকেও ভালো করা যায়, ভালো যদি আমি চাই আমি করতে পারি, এই যে উৎসাহ, এই যে এনকারেজমেন্ট, ইন্সপিরেশনটা, এটা যদি হয় তাহলে আমি এটাকে পজিটিভলি দেখি। এবং সেই অর্থে কেউ একজন তার পরিচয় দিতে চাইলে ভালো, আর কেউ যদি দিতে না চায় সেটাও ভালো তার জন্য। এখন এই জায়গা থেকে ওভারকাম করার জন্য আমরা আমাদের প্রোগ্রামের ভিতরেও কিছু চেঞ্জ আনছি। যেমন দেখেন, আমাদের চিলড্রেন্স ভিলেজ হচ্ছে একটা সুরক্ষিত বাউন্ডারি দিয়ে কনফাইন্ড একটা এরিয়া, যেখানে ছেলেমেয়েরা অনেকটা ডিপেন্ডেন্ট। তো আমরা চাচ্ছি যে এই যে ডিপেন্ডেন্সিটাকে কিভাবে একটু ডাইলুট করা যায়, একটু রিলিফ করা যায়। এই কারণেই কমিউনিটি ইন্টিগ্রেটেড ফ্যামিলি ইন্টিগ্রেশন প্রোগ্রাম, এটা হচ্ছে এমন যে একটা ফ্যামিলি আর 10টা ফ্যামিলি যেভাবে কমিউনিটিতে থাকে, আমাদের চিলড্রেন্স ভিলেজের একটা ফ্যামিলি বা 2টো ফ্যামিলি ওই কমিউনিটিতেই সমস্ত রিসোর্স ইউটিলাইজ করে তারা বড় হবে। কেমন? যে একটা ছেলে বা একটা মেয়ে ফ্যামিলি হাউস থেকে
যখন সে তার এডুকেশন ইনস্টিটিউশনে যাবে, সে ওন অ্যারেঞ্জমেন্টে যাবে, হতে পারে রিক্সা অথবা ভ্যান অথবা গাড়ি, কিন্তু চিলড্রেন্স ভিলেজে এটা তার চিন্তা করতে হয় না। একটা চিলড্রেন্স ভিলেজই ব্যবস্থা করে যে গাড়িতে যাবে, স্কুলে চলে যাবে, তার আর চিন্তা নাই যে আমি রিক্সা ভাড়া করব কিভাবে, গাড়িতে উঠবো কোথায়, বাস স্ট্যান্ড কত দূর, বৃষ্টির সময় ছাতার সাথে নিতে হবে। এই যে লাইফ স্কিলগুলো, এই লাইফ স্কিলগুলোর কিছুটা ডেফিসিয়েন্সি আমরা দেখি আমাদের চিলড্রেন্স ভিলেজের সেট আপে। তো এগুলোকে ওভারকাম করার জন্যই কমিউনিটি ইন্টিগ্রেশন প্রোগ্রাম। এমন যে একটা ফ্ল্যাট ভাড়া করবে, সেখানে মা বাচ্চা, অ্যাবসলিউটলি, হ্যাঁ, একটা অ্যাপার্টমেন্টে একজন মা থাকবেন, মায়ের সাথে 4 থেকে 5 জন ছেলে মেয়ে থাকবে, নর্মাল একটা ফ্যামিলি যেভাবে থাকে। আচ্ছা, এই যে বলছিলেন যে আপনার যে আসার পর একজন মা থাকে, তার তিনি তার সন্তান থেকে একজন মা পান, তার সাথে কি যখন আপনাদের বড় হয়ে যান কিংবা প্রতিষ্ঠা হয়ে তার যোগাযোগটা থাকে? অ্যাবসলিউটলি। এবং আমরা জানি যে ওই মা যখন রিটায়ারমেন্টে চলে যান অথবা উনি ছুটিতে যান অথবা ওনার অবসরে চলে যান, আমাদের এক্সিস্টিং ছেলে মেয়েদের সাথে তাদের সম্পর্ক থাকে। আমি একটা জাস্ট উদাহরণ দিই। আমাদের একটা মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে এবং সেই মেয়েটা আমাদের ঢাকা চিলড্রেন্স ভিলেজেরই, এবং সে তার এই ঢাকা চিলড্রেন্স ভিলেজের মাকে অস্ট্রেলিয়াতে নিয়ে গেছে। তো বন্ডিংটা কতটা স্ট্রং, হ্যাঁ, আমরা বলছি এই জন্য যে সম্পর্কটা থেকে যায়। মানে আপনি জন্ম না দিলেও জন্মের চেয়েও অনেক বড় এক ধরনের বন্ডিং তৈরি হয়ে যায় আপনার ছেলে এবং মায়ের সাথে বা মেয়ে মায়ের সাথে। এই বন্ডিংটা আমরা চেষ্টা করি নার্সিং করতে। আপনি এমন একটা প্রতিষ্ঠানে লিড করছেন এখন, যে প্রতিষ্ঠানে আপনি মানুষ হয়েছেন, বড় হয়েছেন, যখন আপনি বিভিন্ন জায়গায় চিলড্রেন হাউসগুলো আপনি যখন ভিজিট করেন বা যান, বাচ্চাদের সাথে কথা বলেন, আপনি কাউকে দেখে কি মনে হয় নিজের ছবিটা দেখেন বা আপনার মতো মনে হয়, এরকম কি মনে হয় মাঝে মাঝে? অনেক, হ্যাঁ, অনেক সময় মনে হয় যখন দেখি যে একটা ছেলে বা মেয়ে, কারণ তখন আমারও স্মৃতি আসে যে ছোট সময় ওর মতো আমিও একটা এই ধরনের ভিলেজে থাকতাম, পড়াশোনা করতাম, এভাবেই বড় হতাম বা স্বপ্ন দেখতাম। তো যখন আমি বিভিন্ন চিলড্রেন্স ভিলেজে ভিজিট করতে যাই, ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, তখন মনে হয় এরাও একদিন আমার চেয়েও ভালো করবে। ইনফ্যাক্ট আমি যে ভালো করেছি এটা আমি বলবো না, কিন্তু আমি বলবো যে আমি অনেকের চেয়েই ভালো আছি। মানে আল্লাহ আমাকে অনেকের চেয়ে ভালো রেখেছে এবং এর জন্য আল্লাহর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এখন আমার চেষ্টা থাকবে এই ছেলে মেয়েগুলো আমার চেয়েও যাতে ভালো করে। হয়তো সবাই করবে না, কারণ এটাই ন্যাচারাল না, আমরা চেষ্টা তো করি, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে সব ছেলে মেয়েই সমাজে প্রতিষ্ঠিত হয় এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে গর্ব করে প্রকাশ করতে পারে যে হ্যাঁ, আমি এসওএস চিলড্রেন্স ভিলেজ থেকে বড় হয়েছি, এটাই আমার ঠিকানা বলতে আমার রেফারেল অ্যাড্রেস, কিন্তু আমি এর জন্য ভালো কিছু করব, আমি এসওএস চিলড্রেন্স ভিলেজের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব। এটা আমাদের সবসময় চাওয়া থাকে। এমন কি স্বপ্ন দেখেন যে এমন কোনো দিন আসবে যেখানে আসলে কোনো শিশুই আসলে আপনাদের এখানে আসবে না? অ্যাবসলিউটলি, আমাদের টার্গেটই সেটাই, যে ইনস্টিটিউশনাল কেয়ার এটা তো আসলে ভালো জিনিস না, এবং এই কারণেই ডিআই যে মুভমেন্ট, ডিইনস্টিটিউশনালাইজেশন যে প্র্যাকটিস, এই যে অল্টারনেটিভ কেয়ার বা কেয়ার রিফর্ম, এই রিফর্ম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে এবং আমরাও এর পার্ট। এবং এই কারণেই এসওএস চিলড্রেন্স ভিলেজ সমাজসেবা অধিদপ্তর এবং মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে যৌথভাবে আরও 2-1টা অর্গানাইজেশনের সাথে কাজ করছে টু ডেভেলপ এ ন্যাশনাল গেট কিপিং পলিসি। যেটা গেট কিপিং পলিসিটা কী করবে, যে ভবিষ্যতে যাতে কোনো ছেলে মেয়ে এই ইনস্টিটিউশনে না আসতে হয়, ইনস্টিটিউশনে আসার আগেই তাদের কমিউনিটি, তাদের ডিস্টেন্ট রিলেটিভস বা অন্য কোনো মেকানিজমে অল্টারনেটিভ কেয়ারে ফর্মে তারা বড় হয়, যাতে ইনস্টিটিউশনে তাদেরকে বড় হতে না হয়। কারণ ইনস্টিটিউশনে বড় হওয়ার অনেকগুলো ড্রব্যাকস আছে এবং রিসার্চ ফাইন্ডিংস আছে। তো এগুলো থেকে আমরা যাতে কোনোভাবেই আমরা যাতে ওভারকাম করতে পারি এবং ইনিশিয়েটিভগুলো নেওয়ার জন্য আমরা কাজ করছি সরকার এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে। আপনি বলছিলেন যে আপনি এক সন্তানের জন্য আপনার একটা ছেলে আছে, সেই সঙ্গে যদি বলে আপনি আবার এখানে হাজার হাজার শিশুর বা বাচ্চার আপনার অভিভাবক, এই যে দুই জায়গায় ভারসাম্য রক্ষা করে, এইখানে প্রচণ্ড সময় দিতে হয়, আপনি ব্যস্ত, এই ভারসাম্যটা কীভাবে দেন? বাচ্চার কোনো অভিযোগ থাকে কি না? ডেফিনেটলি ফ্যামিলির থেকে তো একটা সবসময় চাওয়া থাকেই। তো আমি বলবো আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ। ফ্যামিলির সাপোর্ট না পেলে আসলে এই ধরনের কাজে ডেডিকেশন দেওয়া, কমিটমেন্ট রক্ষা করা খুব কঠিন। আমার ওয়াইফ, উনিও বিজি প্র্যাকটিশনার, সবসময় তাকেও ব্যস্ত থাকতে হয়।
ছেলেটা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, সে তার দিকে ব্যস্ত আছে। ফলে আমার জন্য একটু সুবিধা যে যেহেতু অতটা লায়াবিলিটিস বা অতটা এনগেজমেন্ট নাই, ফলে আমার জন্য এখানে সময় দেওয়াটা সহজ। কিন্তু মাঝে মধ্যে একটু ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায়। দেখা গেল যে প্রফেশনাল আর যে ফ্যামিলি লাইফ, এটার মধ্যে একটু গ্যাপ, ইমব্যালেন্স থেকেই যায়। তো কিছুই করা নাই, এটা আসলে মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। আচ্ছা, মানে যদি আমি এই সুবিধাবঞ্চিত শিশু যারা এখানে থাকে, কিংবা আমি যাদের অধিকার প্রতিষ্ঠা আপনারা কাজ করছেন, আমি এইটা যদি একটু জানতে চাই যে তাদের মধ্যে যে ক্ষোভ কি থাকে, যে আসলে আমি এমন কেন, বা আমার ভাগ্যটা এমন কেন হলো, এই ক্ষোভটা থাকে কিংবা আপনার মধ্যে ছিল কিনা, এই জিনিসটা কীভাবে কাজ করে? আমি বলবো যে আসলে ক্ষোভ না, অনেক সময় দেখা যাচ্ছে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে যে আমার ভাগ্যে এটা কেন হলো, বা আমি কেন অন্যদের মতো হলাম না। কিন্তু এটা তো বাস্তবতা, কিন্তু এই বাস্তবতাটাকে মেনে নেওয়ার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতি যার যতটুকু ম্যাচিউরিটি আছে সে তত বেশি কোপ করতে পারে। তো এই জায়গাটায় আমরাও কাজ করি, কিন্তু সবসময় আমরা সাকসেসফুল হই না। অনেক সময় অনেক ছেলে মেয়েদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে এটাই বাস্তবতা, তোমাকে একটু মনোনিবেশ করতে হবে, একটু ফোকাসড হতে হবে যে তুমি তোমার ক্যারিয়ারটা ডেভেলপ করো, যে সুযোগ সুবিধাগুলো আছে এই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে তোমার নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করো। কিন্তু এটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল অনেক কঠিন। আমি এই কঠিন কাজটাই যদি বলি যে আপনার পরামর্শ কী হবে যারা এরকম পরিবার নেই, কিংবা সুবিধাবঞ্চিত শিশু যারা নানাভাবে বঞ্চিত, তারা একসময় হোপ চলে যায় যে আসলে আমি মনে জীবনে কিছু করতে পারবো না, তাদের জন্য পরামর্শ কী হবে? শেষ পর্যন্ত লড়ে যাওয়া এবং সফল হওয়া কীভাবে সম্ভব? এবং আমি বলবো এটা সম্ভব, কারণ যদি আমি পারি, আমি তো মানুষ, আমি তো এমন কোনো অলৌকিক কোনো ক্ষমতা আমার মধ্যে নাই যে চিলড্রেন্স ভিলেজের মতো একটা জায়গায় থেকে যদি আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন বা স্বপ্ন দেখতে পারেন। আমার বিশ্বাস এখন যারা আছে চিলড্রেন্স ভিলেজ অথবা চিলড্রেন্স ভিলেজের বাইরে এ ধরনের একটু আনটুয়ার্ড একটা, বলবো যে আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই অফুরন্ত পটেনশিয়ালিটিস আছে, ভবিষ্যৎ সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে একটু ট্রিগার করা, একটু পুশ করা, একটু উৎসাহ দেওয়া, এই দায়িত্বটা আমাদের, এই দায়িত্বটা বড়দের। এবং আমি বলবো বড়রা যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে এই ছেলে মেয়ের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং তাদেরকে সাপোর্ট করা পজিটিভলি, নট নেগেটিভলি। পজিটিভলি সাপোর্ট করলে প্রত্যেকটা ছেলে মেয়ের ভিতরেই পজিটিভ গুণাগুণ আছে, এবং ওই যে জায়গাটা, পজিটিভ জায়গাটাকে ট্রিগার করে নেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এবং আমরা যদি দিতে পারি, আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে মেয়েই তারা আবার স্বপ্ন দেখতে পারবে, আশা দেখতে পারবে এবং হতাশ হবে না। আচ্ছা, আপনার যদি সুযোগ থাকতো তাহলে এমন কোনো আইন বা কী করতেন যেটা বাংলাদেশের শিশুদের ভবিষ্যৎ বা জীবনটা বদলে দিত? সুযোগ থাকলে মানে কি এখনও আছে, যেটা আমরা করছি, যেটা অ্যাডভোকেসির ক্ষেত্রে আমরা করছি, যে ইনফ্যাক্ট এখন যে দেখি যে যেভাবে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, এটা ভালো, অবশ্যই ভালো, তবে খারাপ সাইডও আছে। এখন যে ডিভাইস যেভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, এটা আসলেই খুবই আমি বলবো যে অ্যালার্মিং। এই ডিভাইস থেকে কিভাবে দূরে রাখা যায় তাদেরকে, আমরা চেষ্টা করছি তাদেরকে এনগেজ করতে, ইনভলভ করতে, খেলাধুলা, ক্রিয়েটিভ কিছুর সাথে যুক্ত হওয়া, তারপর বাইরে কোথাও নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে তাদের সাথে খোলামেলা ঘোরাফেরা করা, এই যে অপরচুনিটিসগুলো এক্সপ্লোর করা। আমি চাইলেই ছেলে মেয়েকে বাইরে নিয়ে যেতে পারবো না, কারণ পরিবেশ সেভাবে আমাকে অ্যালাউ করে না, কিন্তু তাদের এই সুযোগটা করে দিতে হবে। তাহলে দেখবেন ওরা এই ডিভাইস থেকে দূরে থাকবে। ফেসবুক, আননেসেসারিলি অনলাইনে যে সোশ্যাল মিডিয়াতে যে পদচারণা, এটা থেকে একটু নিজেদেরকে নিবৃত করবে। কারণ স্ক্রিন টাইম যত বাড়বে তাদের মেধার লিমিটেশনস তত বাড়তে থাকবে। এটা হলো একেবারে সমান সমান যাবে। যত সময় তারা স্ক্রিনে কাটাবে তত সময় তারা লেখাপড়া পিছিয়ে যাবে। কারণ আমাদের মনে রাখতে হবে লেখাপড়াটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। যে এই কাজটা সবচেয়ে ভালো করতে পারবে, যে এই 40 বা এই যে বিলো 30 বা আমি বলবো বিলো 25, এই 25-এর আগে নিজেকে যত বেশি
ডিসিপ্লিন করবে, সে পরবর্তী লাইফে তত বেশি ভালো হবে। আপনার জীবন দর্শনটা কি, যেটা আপনি এখনকার শিশুদের শেখাতে চান? ডিসিপ্লিন আমাকে, যেটা আমি বারবার বলি, আপনি যদি ইনডিসিপ্লিন হন কখনো সফলতা আপনার আসবে না। ডিসিপ্লিন বলতে আমি যেটা বোঝাতে চাই, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে, কারণ আমি আমার সময় যেটা করতাম, ফজরের আজানের সময় ঘুম থেকে ওঠা, আজান দেওয়ার সময় ঘুম, কারণ ওই সময় ব্রেইন খুব ফ্রেশ থাকে। স্টুডেন্টদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আজান দিলেই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আপনি পড়তে বসেন। 1 ঘন্টা পড়লে বাকি দিনের 10 ঘন্টা পড়ার চেয়েও উপকার হবে। তো স্টুডেন্টদের অনেক সময় বলে আমার পড়াশোনা মনে থাকে না, ওরা যদি এটা প্র্যাকটিস করে, আমি বলি অনেকের সাথে যখন আমার কথা হয়, আমি বলি তুমি অ্যাটলিস্ট 1 সপ্তাহে প্র্যাকটিসটা করো, তারপরে চেঞ্জটা দেখে যদি ভালো লাগে কন্টিনিউ করো, ভালো না লাগলে অন্য দিকে চলে যাও। কিন্তু আমার বিশ্বাস কেউ যদি প্র্যাকটিসটা করে যে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠবে, আমরা তো জানি যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি অ্যান্ড ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, তো ওই প্রবাদটা কিন্তু এটা আসলে ইসলামের খুব সুন্দর একটা প্র্যাকটিসের ভিতরে আছে। কেউ এই প্র্যাকটিসটা করলে সে খারাপ স্টুডেন্ট থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনাকে এনামুল হককে, ডক্টর মোহাম্মদ এনামুল হককে এক কথায় বর্ণনা করতে বলি, আপনি কি বলবেন? ডাক্তার এনামুল হককে এক কথায় আমি ইনফ্যাক্ট আমি বলবো একটা প্রিন্সিপাল আপনাকে মেনটেন করতে হবে, যে ইন্টিগ্রিটি। জীবনের যে কোনো পরিস্থিতিতেই অসৎ হওয়া যাবে না। আপনার জীবন চলে গেলেও আপনি অসৎ হবেন না। এই প্রিন্সিপালটা যদি আপনি মেনটেন করতে পারেন, সাময়িক অর্থে আপনার কষ্ট হতে পারে, কিন্তু ইন দি লং রান আপনি শান্তি পাবেন। আপনি যে অবস্থা থেকে যে স্ট্রাগলটা করে এত দূরে এসেছেন, আমি যদি এখনকার শিশুদের বা আপনার যারা এখানে আছে তাদের কথা বলি, তাদের সাথে কি কোনো পার্থক্য দেখেন কিনা, বা যে বলছেন ডিসিপ্লিন, ধৈর্য, সেটা একটু কম দেখেন? একটু বিশেষ করে এই সময়ের ছেলে মেয়েদের মধ্যে ধৈর্যচ্যুতিটা খুব বেশি হয়, কারণ তারা খুব অল্পতেই অনেক কিছু পেয়ে যেতে চায়। মানে এটা সম্ভব না, কোনো দিনই সম্ভব না। কোনো কিছু পেতে গেলে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আপনি প্রথমে যদি মনে করেন যে এনামুল ভাইয়ার মতো আমি ন্যাশনাল ডিরেক্টর হব, তো এনামুল ভাইয়ার মতো ন্যাশনাল ডিরেক্টর হতে গেলে আগে স্টেপ 1 থেকে শুরু করতে হবে। স্টেপ 1-এ যাওয়ার পরে স্টেপ 2, স্টেপ 4-এ লাভ দিয়ে যাওয়া যাবে না। এই যে ধৈর্য ধরতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে, এটাতে আমার মনে হয় এখনকার ছেলে মেয়েদের ভিতরে একটু অভাব আছে। তো এটা আমরা একটু চেষ্টা করব তাদেরকে। যদি SOS চিলড্রেন ভিলেজের কথা বলি, যে আগামী 10 বছর বা 15 বছর পর আপনি এই প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান? আমাদের অর্গানাইজেশন ইনফ্যাক্ট 72 থেকে এই পর্যন্ত 55 বছর আমরা পদার্পণ করলাম। আমাদের আগামী 10 বছরের মধ্যে বা আগামী ফিউচার আমাদের টার্গেট হলো এই অর্গানাইজেশনটাকে একটা আরও বেশি, এখন যে কাজ করছে এর চেয়েও ভালো রিচ করব, আমরা আউটরিচ করব, অনেক ছেলে মেয়েকে সহায়তা করব। পাশাপাশি আমরা এখন ইন্টারন্যাশনালের একটা ব্রাঞ্চ অফিস হিসেবে কাজ করছি। আমরা চাই এটা লোকাল পিপল ওন করুক, লোকাল পিপলরাই এটা পরিচালনা করুক, এটা আমাদের একটা টার্গেট। পাশাপাশি ফাইন্যান্সিয়ালি সাস্টেইনেবল একটা অর্গানাইজেশন করা, কারণ ডোনাররা আমাদেরকে আর কতদিন সাপোর্ট করবে। বাংলাদেশ বা স্বাধীনতার পর থেকে অনেক সেক্টরেই কিন্তু উন্নতি করেছে, তো আমরা কেন ডোনার ডিপেন্ডেন্ট হব? এটাও আমাদের একটা টার্গেট থাকবে যে ইন ফিউচার আমরা ইন্ডিপেন্ডেন্ট হব ফাইন্যান্সিয়ালি এবং লিগালি, এটা আমাদের অন্যতম একটা টার্গেট। প্লাস প্রোগ্রাম ডাইভার্সিফিকেশন, শুধু চিলড্রেন্স ভিলেজের ভিতরেই কনফাইন্ড না থেকে আমরা পার্টনারশিপ প্রোগ্রাম, ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রোগ্রাম, আরও অনেক পার্টনারদের সাথে আমরা কাজ করে আমাদের এই অর্গানাইজেশনের রেপুটেশন, অর্গানাইজেশনের যে ওয়ার্কিং এরিয়াস, এগুলো আমরা বাড়াবো। এটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। আচ্ছা, এই প্রশ্নটা হয়তো একটু আগেই জিজ্ঞেস করা উচিত ছিল আমার, হচ্ছে যে আমরা যখন এই ধরনের প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, যেখানে সুবিধা বঞ্চিত শিশুরা থাকে, অনেক সময় কিন্তু একটা অভিযোগ আসে যে তাদের অ্যাবিউজ করা, তাদের অত্যাচারিত হয়, নানাভাবে নির্যাতনের শিকার হওয়া। সেখান থেকে এই প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানটা কোন জায়গায় আলাদা? আমি বলবো আমাদের প্রতিষ্ঠানে ডেফিনেটলি একটা চাইল্ড সেফগার্ডিং পলিসি আছে, এবং এই পলিসিটা এখানে হচ্ছে 0 টলারেন্স, অ্যাবিউজ হচ্ছে 0 টলারেন্স। কোনো ছেলে মেয়ে, কোনো কোয়ার্কার, কোনো স্টাফ কোনোভাবে অ্যাবিউজের শিকার হবে না, এটা আমরা খুব স্ট্রিক্টলি ফলো করি।
কিন্তু যেহেতু আমরা হিউম্যান সেট আপ, হিউম্যান অর্গানাইজেশন, আমি বলতে পারবো না যে এখানে হচ্ছে না, হচ্ছে, কিন্তু এটা যাতে সহনীয় পর্যায়ে থাকে, এটা যাতে লিমিট ক্রস না করে এবং কোনো একটা ইনসিডেন্ট হলে সাথে সাথে এটাকে অ্যাড্রেস করা হয় এবং এর রেমিডিয়াল অ্যাকশনস নেওয়া হয়। ফলে আমি বলবো আমরা সিস্টেমস অ্যান্ড প্রসিডিওরস ইন প্লেস আছে যাতে কোনো ইনসিডেন্ট না হয়, কিন্তু ঘটনা ঘটে গেলে এটা যাতে রিপিটেশন না হয় এই ব্যাপারে আমরা সচেতন। বাংলাদেশ নিয়ে কী স্বপ্ন দেখেন? বাংলাদেশকে নিয়ে আমার অনেক স্বপ্ন, যদিও আমরা এখন জেন জি যে জেনারেশন, এই জেনারেশনের প্রতি আমি বলবো যে ওরা অনেক কিছুই করতে পারে, কিন্তু ওদের ভিতরে যে অস্থিরতা, যে টেকনোলজি ডিপেন্ডেন্সি খারাপ না, ভালো, যদি এটা আমি পজিটিভ অর্থে নেই, কিন্তু নেগেটিভ অর্থে এটা আমাদের জন্য একটু অ্যালার্মিং। বিশেষ করে সাইবার যে অ্যাবিউজগুলো হচ্ছে বা সাইবার যে ক্রাইমগুলো হচ্ছে, বিশেষ করে এই যে সমসাময়িক সময়ে চাইল্ড যে রিলেটেড যে ইনসিডেন্টগুলো হচ্ছে, এগুলো খুবই বেদনাদায়ক, খুবই মর্মাহত করার মতো অবস্থা। এটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে এবং এইখান থেকে বেরোয় আসার জন্য বড়দের পাশাপাশি আমাদের ইয়াং জেনারেশনকেও এগিয়ে আসতে হবে এবং তাদের ভূমিকাটাই মুখ্য ভূমিকা এখানে। কারণ তারা যদি 24-এর এই যে গণ অভ্যুত্থানের মতো একটা রেভলিউশন ঘটাতে পারে, আমাদের যে এখন যে সামাজিক যে ইনসিডেন্টগুলো হচ্ছে, এই ইয়াং জেনারেশন কিন্তু আমাদের এখান থেকে সহায়তা করতে পারে এগুলোকে প্রিভেন্ট করার জন্য। আমার বিশ্বাস ওরা পারবে এবং ওদের উপর আমাদের অনেক ভরসা আছে এবং আশা আছে এবং ওদের উপর ভরসা করেই কিন্তু আমরা বড়রা এখন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তো ইনফ্যাক্ট বাংলাদেশ এখন যেভাবে আছে আরও ভালো আসবে এবং অর্থনৈতিক বলেন, এমপ্লয়মেন্ট বলেন, আমাদের বহির্বিশ্বে আমাদের যে অবস্থান, সব দিক দিয়ে আমরা ভালো করব, এই আশাবাদ আমার আছে ইনশাল্লাহ। একদম ব্যক্তিগত প্রশ্ন, উত্তর দিতে পারেন না পারেন, ব্যক্তিগত হচ্ছে মাকে মনে পড়ে, মানে আপনার যে ইনফ্যাক্ট আমি বলি যে ওই যে বললাম না বায়োলজিক্যাল মা কেমন, এটা আমার জানা নাই। আমার SOS মাকে আমার মনে পড়ে, কারণ ছোট্ট থেকেই তো SOSই বড়। উনি আমরা যখন স্কুল থেকে আসতাম ওই সময় যে অ্যারেঞ্জমেন্ট, খাবার, তারপরে হলো বিকালে মাঠে যাওয়া, আবার সন্ধ্যায় ব্যাক করা, ওনার যে অ্যারেঞ্জমেন্ট, এগুলো আমার মনে পড়ে। একজন মা হয়তো এই কাজগুলোই করে, এটা আমার মনে পড়ে, মাঝে মধ্যেই মনে পড়ে। তো এটা ভালো, খারাপ কিছু না, মনে পড়ে, ভালো লাগে এবং আমি দোয়া করি আমার মায়ের জন্য। এবং অরিজিনাল মানে বায়োলজিক্যাল মা আমি জানি না কোথায় আছেন, যেখানেই থাকুন আমি ওনার জন্য দোয়া করি এবং আমার SOS মায়ের জন্য দোয়া করি। আপনার যদি আমি সেই হিসেবে বলি, আপনার ছেলের দাদার বাড়িতে তাহলে এখানে? হ্যাঁ, এটা হ্যাঁ বলতেই পারি। আসে মাঝে মধ্যেই আসে, যখন বিভিন্ন প্রোগ্রাম হয় তারপর আমরা দাওয়াত করি, আসে। এই আমাদের শুধু আমার না, আমাদের চিলড্রেন্স ভিলেজে যারাই বড় হয়েছে তারাও ওইভাবে বিভিন্ন অকেশনে তারা আসে, ফ্যামিলি নিয়ে আসে, কথাবার্তা বলে, ফ্যামিলি ঘুরে যায়, চলে যায়, এভাবেই রিলেশনশিপটা এভাবেই থাকে। ওই যে আমরা ওই জন্যই বলি যে ফ্যামিলি লাইক কেয়ার, একদম অরিজিনাল বায়োলজিক্যাল ফ্যামিলি তো আমরা দিতে পারবো না, কিন্তু চেষ্টা করি এটা ফ্যামিলির মতো। আমাদের এই আলাপ শুনে যদি কেউ যদি মনে করে যে ব্যক্তিগতভাবে এখানে কন্ট্রিবিউট করবে কিংবা কোনোভাবে এখানে আসতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমরা হ্যাঁ, এটা আপনি সত্যি বলেছেন, আমাদের বিভিন্ন মানুষজনের সহায়তা প্রয়োজন যারা বিশেষ করে অসক্ষম। আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের ডেডিকেটেড একটা ফান্ড ডেভেলপমেন্টস ডিপার্টমেন্টও আছে। কেউ যদি মনে করেন যে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান অথবা আমাদের সাথে কানেক্টেড হতে চান, ওনারা ওয়েবসাইটের ডিটেইলস দেওয়া আছে, সেখানে পেতে পারেন, বা ডাইরেক্টলিও আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। সেখানে ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট পারসন আছে এবং সেভাবেও তারা করতে পারে, এর সুযোগটা আছে। একদম শেষ পর্যন্ত সরকারের কাছে কিন্তু প্রত্যাশা আছে, মানে আপনি যদি নীতি সহায়তা বলেন, আইনি সহায়তা বলেন, কী ধরনের করলে সেই সুবিধা বঞ্চিত শিশুরা আরও বেশি একটা মানে বাসযোগ্য বাংলাদেশ পাবে? সরকারের প্রতি আমাদের অবশ্যই আমাদের চাহিদা বা দাবি আছেন যে বাংলাদেশ সরকার নানানভাবে আমাদেরকে হেল্প করছেন, বিশেষ করে লিগ্যালি যে সাপোর্টটা দিয়ে। কিন্তু এখন সময় এসছে হয়তো ফাইন্যান্সিয়ালও আমরা কিছু সাপোর্ট চাইবো, কারণ ডোনারদের প্রায়োরিটি চলে যাচ্ছে নর্থ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সেই এলাকাগুলোতে। ফলে এখানে সরকারি পৃষ্ঠপোষকতা আমাদের প্রয়োজন আছে। কর্পোরেট সেক্টরগুলো তো করেই, বিভিন্ন ডোনার, ইন্ডিভিজুয়াল পারসন
জাকাত ক্যাম্পেইন করেই কিন্তু আমরা সাপোর্ট বিভিন্নভাবে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমাদের ডোনাররাও আমাদের কিছু টার্গেট করে দিচ্ছে যে তোমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাফিসিয়েন্ট হতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের কাছ থেকে অনুদান, ফাইন্যান্সিয়াল অনুদান অথবা লিগ্যালি যে স্টেপগুলো নেওয়া দরকার, সেই ক্ষেত্রে আমাদের সরকারের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। এবং আমরা কিছুদিন আগে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ওনারা এসেছিলেন এবং ওনাদের কাছেও আমরা আপিল করেছি এবং ওনারা বলেছেন যে SOS বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করার প্রয়োজন ওনারা আমাদের পাশে থাকবেন। তো আমরা আশা করি যে সরকারের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাব। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এনামুল হক, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের সময় দিয়েছেন। প্রত্যাশা করবো যে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যে আপনি তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, 2 দশক হলো কাজ করেছেন। নিশ্চয়ই এটি আরও লম্বা হবে এবং আপনার কাছ থেকে সুবিধাবঞ্চিত শিশুরা আরও বেশি সুবিধা পাবে এবং আরও বেশি অধিকার প্রতিষ্ঠায় আপনি আরও কাজ করতে পারবেন। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ATN নিউজকেও ধন্যবাদ যে এই ধরনের একটা সুযোগে আমাকে কথা বলার সুযোগ করে দিলেন এবং আমাদের অর্গানাইজেশনকে আমরা হাইলাইট করতে পারলাম। বিশেষ করে সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় ATN নিউজ যে একটা মুখ্য ভূমিকা পালন করছে, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরও শুভকামনা করি এবং অনেক দিন বেঁচে থাকুক, অনেকভাবে আপনারা এইভাবে প্রোগ্রাম করে যান এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশেই থাকেন। ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, নিশ্চয়ই আপনারা আজকে আমাদের এই আলোচনা থেকে নিশ্চয়ই অনেকে অনুপ্রাণিত হবেন যে আসলে হতাশ হওয়ার কিছু নেই। যদি কিছুই না থাকে, জীবন থেকে অনেক কিছু চলে যায়, হতাশ হওয়ার কিছু নেই। যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, ইচ্ছা শক্তির এই বলেই কিন্তু একটা সময় সফল হওয়া যায়। ডক্টর মোহাম্মদ এনামুল হক যেভাবে সফল হয়েছে, নিশ্চয়ই এইভাবে আরও অনেকেই সফল হবেন। তার এই গল্পটা নিশ্চয়ই আরও অনেকের জন্য অনুপ্রেরণার কাজ করবে। আজকের 16 নিউজ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ATN-এর সামনে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। Kaji and Kaji Tea presents 100% organic 16 minutes. বাংলাদেশের উত্তরের সমতলে খাঁটি মাটির আতরে উৎপাদিত, সযত্নে লালিত শতভাগ অর্গ্যানিক ভালোবাসা। কাজী অ্যান্ড কাজী টি, একমাত্র 100% অর্গ্যানিক চা।